বলেন, আপনিই বলেন। আমার মনে হয় না আজকে টকশোর টপিকটা নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফেরত আসলো সেটা। না, আমি নতুন চেয়েছিলাম। না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। নুসরাত তাবাসসুম আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এমবারেসিং। ভেরি ব্যাড। আমি কন্টিনিউ করতে পারবো না। তাকে অনেক সময় মনেই হতো না যে সে নারী না পুরুষ। আমরা যে তেজ দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এটা আর একটা বারুদ আসছে। তাবাসসুমকে আমিও দেখেছি, আপনার মতো আমিও দেখেছি অনেক আন্দোলনের সামনে থেকে। তাকে অনেক সময় মনেই হতো না যে সে নারী না পুরুষ। তাকে মনেই হতো যে সে এক টুকরো অগ্নিকুণ্ড। হ্যাঁ, সেই বিদ্রোহী ছিলেন এবং তার মধ্যে অভিমানও ছিল। তিনি অভিমান করে একটা সময় রাজনীতি থেকে কিছুদিনের জন্য একলা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বললেন না যে আপোষ করেননি, কিন্তু আপোষ করেই উনি আবারও ফিরেছেন। ওনার যে সেই পূর্বের চেহারা, ওনার মধ্যে যে ইন্টিগ্রিটি, সেটাই আমি বললাম যে ক্যারিশমাটা আমরা দেখতে পারবো কিনা, বা যে কারিশমা আমরা এটা প্রত্যাশা আলোচিত হয়ে করেছিলাম। যাচ্ছে সাইদ ভাই। বিষয়টা হচ্ছে আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম। একটু শেষ করি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি মাননীয় সাংসদ। সেটি হচ্ছে যে আমরা যে তেজ দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এটা আর একটা বারুদ আসছে, এখানেই পরিবর্তন হবে। কিন্তু দেখলাম আপোষ করে সেই 71-এর পরাজিত শক্তির মানে কোটায় নুসরাত তাবাসসুমরা এমপি হবে, এটা আমরা প্রত্যাশা করি না। জুলাইয়ে আমিও একজন জেল খাটা মানুষ। এই জুলাইয়ের হাসিনা পতনের পরের দিন আমার জেল থেকে বেরোতে হয়েছে। হ্যান্ডকাপের দাগ এখনো যায়নি, কেটে গিয়েছে। এই তাবাসসুমরা আপোষ করবে, এটা আমাদের জন্য কষ্টের। লজ্জা না হয় না। এবং তাবাসসুমও কিন্তু 2018 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমি তো তার প্রতি বললাম যে এই তাবাসসুম পারে না এটা করতে। এই তাবাসসুম আপোষ করতে পারে না, কারণ এই তাবাসসুম ছিল অগ্নিকুণ্ড ছিল। এই তাবাসসুমকে ফুঁসে উঠতে দেখেছি। আপনি বলছেন না 18 কোটা বিরোধী আন্দোলন, ভেরি ডিস্টার্বিং। এখানে স্লটে বাইরে কথা বলতে না দিলে তো পডিয়ামে দাঁড়ানো মানে হয়। তো সেই জায়গায় 71-এর পরাজিত শক্তির সাথে আমি কন্টিনিউ করতে পারবো না। নুসরাত তাবাসসুম এমপি আপনি এবার বলুন প্লিজ। প্রথমত আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম দলীয় কার্যক্রম থেকে, রাজনীতি থেকে আমি একদিনের জন্য নিষ্ক্রিয় থাকিনি। আর 71 বিরোধী দলের সঙ্গে আপোষের কথা যদি বলেন, তাহলে বর্তমান সরকার দল, ইতিপূর্বের সরকার দল এবং তারও আগে বাংলাদেশের সামরিক শাসন আমল থেকে শুরু করে প্রত্যেকটি দলই এমন কোন দল ছিল না যারা রাজনৈতিক জোটে যায়নি। সেখানে এনসিপি নির্বাচনকালীন একটি জোটের মধ্যে রয়েছে। সেখানে আমি আপোষ করে না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। নুসরাত তাবাসসুম আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এমবারেসিং। আমি অনুরোধ করছি আপনি আপনার বক্তব্য শেষ করে যান প্লিজ। ইটস ভেরি এমবারেসিং। না সিরিয়াসলি না, টকের মধ্যে এরকম হতেই পারে, তর্ক বিতর্ক চলতেই পারে। আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করে যান। কিন্তু আপনি কথাই বলতে দিচ্ছেন না। সেক্ষেত্রে বলতে পারতেন যে আপনি অনেকটা লেট করে এসেছেন, আপনার এখানে পরে কখনো জয়েন করতেন। আচ্ছা ঠিক আছে, ইটস ভেরি এমবারেসিং, ইটস ভেরি আনপ্রফেশনাল। না আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করুন, তারপরে আপনি যাবেন প্লিজ। আপনি শেষ করুন, আমরা আপনাকে একদম সময় দিয়ে দিলাম। বলেন, আপনিই বলেন। আমার মনে হয় না আজকে টকশোর টপিকটা নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফেরত আসলো সেটা। যদি সেটা হয় সেক্ষেত্রে আমি 1 ঘন্টা আলাপ করতে রাজি আছি। আচ্ছা সাইদ ভাই, ওনার কাছে একটু শুনে নেই। জি বলুন, কি বলবো? আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলুন, আপনার বক্তব্য শেষ করুন। আমার বক্তব্য জলাবদ্ধতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তো সেটা বলেছি না। আপনি সাইদ ভাইয়ের কথার জবাব দিচ্ছিলেন যে আমরা যে ইন্ট্রা পার্টি স্ট্রাগল হিসেবে আমি 15 দিন দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলাম এবং তারপরে আমি কেন, কিভাবে, কোন পরিপ্রেক্ষিতে দলীয় কার্যক্রমে ফেরত এসেছি সেটা 13ই জানুয়ারি আমি প্রকাশ করেছি এবং তারপর থেকে আমি আমার দলীয় কার্যক্রমের সাথে সংযুক্ত আছি, সক্রিয়ভাবে সংযুক্ত আছি। আর 11 দলীয় জোট নিয়ে আমার যে নিষ্ক্রিয় থাকা বা আমার যে জবাবদিহিতা করা, আমি কোন প্রেক্ষিতে নিষ্ক্রিয় হলাম, কোন প্রেক্ষিতে সক্রিয় হলাম, সেটা একান্তই আমার দলীয় ফোরামের ভেতরের বক্তব্য। রাজনীতি থেকে, জাতীয় রাজনীতি থেকে আমি যোগ দেওয়ার পর থেকে একদিনের জন্য কখনো বিরত থাকিনি। আর এই যদি বক্তব্য থাকে জামাত ইসলামের সাথে জোট করার বিষয়টাতে, এটা 11 দলীয় জোট, এখানে আরো 9টি দল রয়েছে এনসিপি এবং জামাত ব্যতীত। এই 11 দলীয় জোটের মধ্যে যদি জামাত ইসলামীকে নিয়ে ইস্যু হয়ে থাকে, জামাত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট করে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটি বড় বড় রাজনৈতিক দলের রয়েছে। সেখানে এনসিপি শুধুমাত্র একটি নির্বাচনী জোটে রয়েছে এবং সংসদের যদি সংসদীয় ভূমিকা আমরা এখানে দেখতে চাই, তাহলে 11 দলীয় জোটের যতজন এমপি তারা প্রত্যেকেই নিজ নিজ দলীয় এজেন্ডা নিয়েই সেখানে কথা বলে, নিজ নিজ দলীয় ইশতেহার নিয়েই সেখানে কথা বলে। আমি মনে করি না এখানে প্রভাবিত হওয়ার কিংবা পকেটগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো বিষয়
এখন পর্যন্ত জনগণ দেখতে পাচ্ছে। যদি জনগণের এমন আশঙ্কা থাকতো তাহলে বর্তমানে এই জোট প্রধান বিরোধী জোট হিসেবে সংসদে থাকতো। আমি যুদ্ধ শব্দটা দিয়েই আলোচনা করি। আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার কিন্তু ডে ওয়ান থেকে একটা যুদ্ধ করছে এবং আপনার মনে আছে নিশ্চয়ই তারেক রহমান যদি প্রথম সচিবালয়ে প্রথম দিন, দ্বিতীয় দিন যখন সকালবেলা গুলশানের বাসভবন থেকে বেরোচ্ছিলেন তখন উনি ওনার অ্যাসোসিয়েটসদের বলছিলেন যে চলেন যুদ্ধে যাই। হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই। তার মানে আপনার এই প্রশ্ন উনি শুরু থেকে রিয়ালাইজ করছেন যে এটা একটা যুদ্ধ করতে হচ্ছে। দেখুন, একটা জিনিস ধ্বংস করতে সময় লাগে। ধ্বংসস্তূপ থেকে যে ধ্বংসাবশেষ এগুলো এগুলো সরাতে কিন্তু অনেক সময় লাগে। তো সেই জায়গা থেকে আবার সরানোর সময় অনেক সতর্কতাও অবলম্বন করতে হয়। সরানো মানে তো সবটা সরানো না, যেটা আছে সেটাকে রেখে ধ্বংসাবশেষ সরিয়ে নতুন করে এটাকে রিবিল্ড বলতে হবে, রিবিল্ড করতে হচ্ছে অনেক জায়গায়। সেই ক্ষেত্রে সরকারের সফলতা মাত্র আপনি বললেন 2 মাসের একটু বেশি, আমি 3 মাস ছুঁই বলবো। 17 তারিখ 3 মাস পূর্ণ হবে সরকারের 90 দিন। তার মানে 180 দিনের যে পরিকল্পনা নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল তার অর্ধেকটা শেষ করবেন আর কয়েকদিন পরই। সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতি, ছিল না, আছে এখনো। এবং এই ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে শুধুমাত্র তো টাকা ছাপিয়ে বা টাকা মানুষের হাতে পৌঁছে দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এখানে মানি ইনফ্লেশন কিন্তু এখন অলমোস্ট কাগজে কলমে 11%-এর মতো, কিন্তু এটি বাস্তবতা কত সেটা সরকার এখনো প্রকাশ করবার মতো যথেষ্ট সময় হয়নি, যেই কারণে আমরা জানি না। শুধুমাত্র কাগজেটা 11% বা এর কাছাকাছি আমরা ধরে নিয়ে এগোই। এরপরে আরেকটি দেখুন যে গত 15 বছর যে দুঃশাসন চলেছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট জিরোর কোঠায় চলে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকবার কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে। আমাদের এখানে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। দেখুন, শুধুমাত্র ভালো কালভার্ট, ভালো ব্রিজ, ভালো সড়ক তো আর ডেভেলপমেন্ট না। উন্নয়ন বলতে যে জিনিসটি বোঝায় সেটি হচ্ছে যে মানুষের জীবন মানের উন্নয়ন। ভালো রাস্তা বানালাম, আমার মানে খাদ্য নিরাপত্তা নাই, স্বাস্থ্য নিরাপত্তা নাই, আমার জননিরাপত্তা নাই। তাই ভালো রাস্তার স্বাস্থ্যের প্রসঙ্গ আসলো তো বিগত সরকার, আমরা মিজেলস নিয়ে আলোচনা করব যেটি আছে। আচ্ছা, আপনি শেষ করুন। তো সেই জায়গায় ধরেন ভালো রাস্তা, ভালো ব্রিজ বানালাম অনেক টাকা খরচ করে, তো রাস্তার পাশে কি ভিক্ষা করব? দ্রুত বাড়িতে গিয়ে কি ভিক্ষা করে খাবো? তা আমার জীবন মানের উন্নয়ন নিয়ে কিন্তু আসলে বিগত সরকারগুলো কাজ করেন। সেই জায়গায় আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণী নাই হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এক নিম্নবিত্ত আর এক অলিগার্ক শ্রেণী, মাঝখানে যে এই আপনি আমি মধ্যবিত্ত, আমাদের দুইটা সমস্যা। একটা হচ্ছে আমাদের প্রচন্ড লজ্জা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের প্রচুর স্বপ্ন আমরা পূরণ করতে পারি না, ব্যর্থ হই। সেই ব্যর্থতার গল্প লজ্জায় বলতে পারি না, যেই কারণে আমরা মন্দাগ্নিতে জ্বলি। মধ্যবিত্তের এই জ্বালা আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখবে, এই মধ্যবিত্ত শ্রেণী কর্মহীন হয়ে পড়ে। মধ্যবিত্তের উপরে ভর করে কিন্তু রাজনীতি দাঁড়ায়, এবং রাজনীতি যখন স্থিতিশীল থাকে তখন কিন্তু অর্থনীতি ডে বাই ডে ডেভেলপ করে। সেই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি যে নির্বাচনের ইশতেহারগুলো দিয়েছিল তা এখনো সেটার বাস্তবায়ন এখনো পুরোপুরি সরকার রূপে, প্রশাসনিক রূপে এবং মাঠ পর্যায়ে দৃশ্যমান হয়নি। ধরুন, পদ্মা সেতু নির্মাণ করতে কয় বছর লেগেছে? 10 বছর লেগেছে। তো যখন নির্মাণ কাজ শুরু হয়েছে 1 মাসের মধ্যে কি পদ্মা সেতু কেমন হচ্ছে দেখা গেছে? 1 বছরের মধ্যে দেখা গেছে? দৃশ্যমান হতে তো সময় লাগবে। এই ধ্বংসস্তূপ সরিয়ে রিবিল্ড করতে তো সময় লাগবে। সরকারের মাত্র এখনো 3 মাসে আরো 5 দিন বাকি আছে। তো সেই জায়গায় এখনো পর্যন্ত দৃশ্যমান না হওয়াটা খুবই স্বাভাবিক। এরপরে আরেকটা জিনিস যেটা সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে হনিমুন পিরিয়ড, সেটি আসলে চ্যালেঞ্জ পিরিয়ড হয়ে যাচ্ছে সরকারের জন্য। সবগুলো চ্যালেঞ্জ। এখন এই যে মিজেল চলে আসছে, যদিও সরকার কিন্তু এই সময় যেহেতু সরকারের টেনিউরের মধ্যে পড়ে গেছে, সুতরাং এই বিপদগুলো সরকারকে সামাল দিতে হবে, এই চ্যালেঞ্জগুলো সরকারকে সামাল দিতে হচ্ছে। যদিও এই সমস্যাগুলো এই সরকারের সৃষ্টি না, সরকার যাত্রা শুরু করেছে সম্ভাবনা না, অনেকগুলো বিপদ নিয়ে। এখন জন আস্থা তৈরি হবে কখন? যখন দৃশ্যমান ডেভেলপমেন্ট হবে। তো দৃশ্যমান হতে তো সময় লাগবে। সেই জায়গায় আমাদের আরেকটি ব্যর্থতা কি, আমাদের রাজনৈতিক একটি বড় ব্যর্থতা হচ্ছে কি, আমাদের বিগত সময়গুলোতে সংসদে কোনো বিরোধী দল, কার্যত কোনো বিরোধী দল ছিল না। আর এই পার্লামেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? দুর্ভাগ্য কি তারেক রহমান সরকারের, তিনি একটা বিরোধী দল পেয়েছেন, কিন্তু তারা আসলে বিরোধী দলের রোলটা কি হওয়া উচিত, সংসদে কেমন ভূমিকা রাখা উচিত, কোন বিষয়টা প্রশ্ন করতে হবে, সরকারকে কোন জায়গায় চাপে রাখতে হবে,
এই জিনিসটি তারা আসলে বুঝতে পারছেন না, না তারা আসলে জানেনই না, সেটি আমার কাছে এই হিসাব নিকাশে তারা ভুল কেন করছে? ভুল নিশ্চয়ই আমরা করছে না, একটা তারা তাপস আসলে আসলে জানতে পারবো। ভুল করতে হলেও তো একটা মানে সঠিকটা জানতে হয়। ধরেন আপনি পরীক্ষায় ফেল করবেন, 0 পেয়েও ফেল করা যায়, আবার 30 পেয়েও ফেল করা যায়। তা 0 পেয়ে যে ফেল করে সে তো সাবজেক্টই জানে না। তো বর্তমান পার্লামেন্টে যে বিরোধী দল, সরকারের তো অনেকগুলো দুর্বলতা আছে, সেই জায়গাগুলো নিয়ে আপনারা কথা বলুন। তারা তো সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারছেন না, তারা আছে জুলাইয়ে পড়ে, তারা জুলাইয়ে পড়ে আছে। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন হলে কি আমার অর্থনৈতিক সংকট কেটে যাবে? জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে কি আমার এই যে এখন বিনিয়োগ বন্ধাত্তা চলছে, বিনিয়োগে বন্ধাত্তা কেটে যাবে? এটার জন্য প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক অবস্থা। দেখুন, আমাদের এই বিরোধী দল এবং সরকার দুই পক্ষেরই কমন শত্রু কিন্তু ওত পেতে আছে। আপনি দেখুন না, এই গণমাধ্যম কিন্তু হ্যাজিমনি মুক্ত হয়নি। 5 আগস্ট 2024-কে আমরা গণ অভ্যুত্থান বলি, কিন্তু আসলে কি অভ্যুত্থান হয়েছে? অভ্যুত্থান তো হয়নি, জাস্ট রিজিম চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু না। দেখুন, শুধুমাত্র মানে স্বভাব, চরিত্র এবং মন মানসিকতা সব আগের মতোই রয়ে গেছে, জাস্ট জার্সি বদল হয়েছে। হাসিনা রিজিম থেকে আমরা একটা অন্য জায়গায় চলে আসছি। আমরা এখন যে সময়টা পার করছি, ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট। এখানে মানে যারা রাষ্ট্র শাসন করছে তাদের মধ্যে কেউ ফ্যাসিস্ট না, কিন্তু তারা ওই ফ্যাসিজমের সিস্টেম থেকে বেরোতে পারছে না। কারণটা কি? হ্যাজিমনি রয়ে গেছে। দেখুন, কালচারাল হ্যাজিমনি, সেই কালচারাল যে ন্যারেটিভ, আবার ন্যারেটিভ বললে অনেকের শরীর জ্বলে, কিন্তু যে জাতি যত বেশি কালচারালি সাউন্ড, সেই জাতি তত বেশি উন্নত। আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, যেমন ধরেন ফ্রান্স বা ব্রিটিশদেরকে আমরা তুলনা করি মাঝে মাঝে, তাদের কালচার কতটা রিচ। আমাদের নিজস্ব কোনো কালচার আছে? সেই পশ্চিমবঙ্গের কালচার বলেন আর ইন্ডিয়ান কালচার বলেন, সেই কালচার রয়ে গেছে। এরপরে ধরেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই গত 2 দিন আগে পুলিশ সপ্তাহে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনে আমি মানে থান্ডার্ড হয়ে গেছি। এটা কি পুলিশ না রাজনৈতিক কর্মী? তিনি তার বক্তব্যে বললেন কি, ওনার প্রতি ব্যক্তিগত আক্রমণ না, শ্রদ্ধা রেখে ওনার ওই বক্তব্যের সমালোচনাটুকু করি। দেখেন, উনি বলছেন যে গত 17 বছর ধরে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেও জাতীয়তাবাদের সাথে আপোষ করেনি। আপনাকে জাতীয়তাবাদ লালন করতে কে বলছে? আপনি তো পুলিশ হবার কথা। আপনাকে জাতীয়তাবাদ লালন করার জন্য তো বিএনপির মতো একটা বিরাট দল আছে, তারা জাতীয়তাবাদ লালন করবে। তারা মরেছে, তারা পুড়েছে, তারা বাড়ি ছেড়েছে, তারা জেলে পচেছে, হ্যাঁ, হাজার হাজার মামলার আসামি হয়েছে, হ্যাঁ, যত মামলা, এক একজনের বিরুদ্ধে যত মামলা, এতবার মনে হয় মানুষ শ্বশুর বাড়িও বেড়াইতে যায়নি। অনেক নেতা আছে, হ্যাঁ। তো সেই আপনার কি মনে হয় যে উনি আসলে কোন দল দ্বারা প্রভাবিত? না, দল দ্বারা প্রভাবিত না। এই যে দল কানা, দল দাস যে প্রশাসন, সেই সিস্টেমটা তো আমরা বদলাতে পারিনি। আমি বললাম না যে আমরা এক ধরনের ফ্যাসিজমের মধ্যে আছি, উইদাউট এ ফ্যাসিস্ট। এই যে পুলিশ কর্মকর্তার বক্তব্য, এটি রাজনৈতিক দলকে কি পেলবাজি করলো? তার মানে উনি 17 বছর বিএনপি করছে, ওনাকে পুলিশের মধ্যে থেকে বিএনপি করতে কে বলছে? সচিবালয়ে বসে বিএনপি করতে কে বলছে? আপনি সচিবগিরি করেন, আপনি পুলিশগিরি করেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগিরি করেন। আপনাদের এই জাতীয়তাবাদের আদর্শ লালন আপনার দায়িত্ব না। আপনি দেশপ্রেমিক পুলিশ হন, আপনি দেশপ্রেমিক আমলা হন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তো দেশপ্রেমিক এই আমলা, প্রশাসন বা সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এগুলো তো দেশপ্রেমিক বা বাংলাদেশের হতে চেয়েছে। তো ওনার মতো কর্মকর্তারা যখন এই বক্তব্য দেন, উনি কিন্তু বেশ পদস্থ কর্মকর্তা, আমি ওনাকে ব্যক্তিগতভাবে সমালোচনা করছি না, কিন্তু উনি এটি বুঝে বলেছেন না উনি আবারও পুলিশ বাহিনীতে বেনজির এবং ওই যে আরো আছে না হারুন, এদের মতো জায়গায় উনিও যেতে চাচ্ছেন? ওনার মধ্যেও খায়েশ আছে কিনা যে আমিও একজন বেনজির হব, আমিও একজন হারুন হব, এজন্য তেলবাজি শুরু করব? যদিও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে একটি বার্তা দিয়েছেন যে মানুষ থানায় যায় আশ্রয় পাওয়ার জন্য, আইনি আশ্রয় পাওয়ার জন্য বা ভোগান্তি কমানোর জন্য, থানায় গিয়ে যেন ভোগান্তিটা না বাড়ে। এটা ওনাকে জবাব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ওনার মতো কর্মকর্তাদেরকেই কিন্তু এই বার্তাটি দিয়েছেন যে আপনারা আসলে জনগণের হন, রাষ্ট্রের হন, দলীয় হওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রীও তো একটি কথা বলেছেন যে আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্দিষ্ট একটা দল, বিএনপির দল থেকে উনি নির্বাচিত, কিন্তু উনি কিন্তু যে ওনাকে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যে ওনাকে পছন্দ করেন না তারও প্রধানমন্ত্রী, উনি ওনার দলের কর্মীদেরও প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী বাংলাদেশের। সুতরাং আমাদের এই যে সংস্কৃতি, মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন, এই বার্তাগুলো রুট লেভেলে যাচ্ছে না। রুট লেভেলের ক্ষমতাসীন দল, যেমন বিএনপি ক্ষমতাসীন দল, এই ধারণা
মাঠের কর্মীদের মধ্যে যদি এটা এই ধারণা চলে আসে, তারাও ফ্যাসিস্ট হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের লোকেরা ক্ষমতাসীন দল, এই ক্ষমতার গরমে সমাজ জ্বালিয়ে দিয়েছে, এই যে সমাজ ধ্বংস বিএনপির যে করেছে। সংস্কার নিয়ে যে এত প্রশ্ন সৃষ্টি হতে দিচ্ছে বলবো আমি, যে আবার নিয়োগ নিয়েও কিন্তু বিতর্কের একটা বেশ ভালো মতো একটা আলোচনা ছিল, এগুলো আসলে এই সময় এসে কেন হচ্ছে? আচ্ছা, ধরুন রাজনৈতিক সরকার বিগত মানে ইউনূস শাসনামলে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় তারা বলছে কি, তারা নিয়োগ দেয়নি? তারাও তো নিয়োগ দিয়েছে। তারা বলেছে কি, আমরা তো রাজনৈতিক দল না, যে কারণে আমাদের নিয়োগে কিছু ভুল হতে পারে। এটা রাজনৈতিক দল হলে তারা নির্ভুলভাবে তাদের বিশ্বস্ত লোক নিয়োগ দিতেই পারে। তো ইউনূসের বিশ্বস্ত লোক নিয়োগ দিয়েছে, শেখ হাসিনার বিশ্বস্ত লোক নিয়োগ দিয়েছে। হ্যাঁ, এখন একটা মানুষ রাজনীতি করলে মেধাবী হতে পারবে না, বা মেধাবীরা রাজনীতি করবে না। এখন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি নিয়োগ পেয়েছেন, তিনি কি এর আগে কোনো গার্মেন্টসে চাকরি করতেন? তিনি কি এর আগে কোনো প্রাইমারির মাস্টার ছিলেন? উনি তো ওই বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের ফুল প্লেজেড প্রফেসর ছিলেন। তিনি হাসিনা আমলেও তো চাকরি করেছেন। হ্যাঁ, তিনি তো তার মেধাবী না হলে তাকে তো বের করে দিতেন। ইউনূস আমলেও তো তিনি একটি জায়গার ভিসি ছিলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইউনিভার্সিটির ভিসি ইউনূস সরকার বানিয়েছে না? তো এখন নতুন সরকার এসে ওনাকে আর একটা জায়গার ভিসি বানিয়েছেন। তখনই প্রশ্ন উঠলো যে মেধাবীদেরকে সরিয়ে দেওয়া হলো কেন? ওনাকে যখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়েছিল, তখন কি উনি অনেক মেধাবী ছিলেন? বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি মেধাহীনদেরকে দিয়ে চলা সম্ভব? তাহলে তো ইউনূস সরকারেরও যারা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে ছিলেন তাদেরও বিচার হওয়া উচিত। আমরা হচ্ছে কি, আমরা ট্যাগিং রাজনীতি থেকে বেরোতে পারিনি। ধরুন আপনাকে আমার পছন্দ না কোনো ভাবে, আমি বলবো যে ওনার মুখ থেকে গন্ধ আসে, উনি কেন উপস্থাপক হবে? আরে ভাই, ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত শত্রুতার চরিতার্থ করতে গিয়ে আমরা হয় কি রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছি, মুখ দেখা দেখি বন্ধ। আর আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি আমরা গড়তে পারিনি। আমি বারবার বলছি যে আফটার 71 আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারিনি। গণতন্ত্র আমরা ফেনা তুলি মুখে গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র কি? গণতন্ত্রটা হচ্ছে আমি ভালো নেই এই শব্দটি নির্বিঘ্নে বলতে পারার নামই হচ্ছে গণতন্ত্র। আমি পেট ভরে খেতে চাই না, কিন্তু আমি খেতে পারছি না, এই কথাটি আমি বলবার স্বাধীনতা চাই। আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে চাই, আমাকে কেউ যদি হত্যা করে, আমাকে যদি কেউ বিরক্ত করে, রাষ্ট্র আমার জীবনের নিরাপত্তা দিবে। এটাই গণতন্ত্র। কিন্তু আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে গণতন্ত্রকে ভালো রাখার দায়িত্ব তো সরকারেরই। না, গণতন্ত্র সবসময়, গণতন্ত্র হচ্ছে আংশিক ভালো মানুষের সরকার, ঠিক আছে? আংশিক ভালো মানুষের সরকার। কারণ গণতন্ত্রে বড় বড় ভুল আসে না। আমরা শেখ সেলিমরা এমপি হয় না, গণতন্ত্রে হাজী সেলিমরা এমপি হয় না, তো তারাই তো আবার গণতন্ত্রকে ফ্যাসিবাদে নিয়ে গেছে। তো গণতন্ত্র মানে আংশিক ভালো মানুষের সরকার। এখানে কিছু দুষ্ট চলে আসতেই পারে ফাঁক বলে, সেটি পাহারা দেওয়ার দায়িত্ব জনগণ। তাহলে এই যে কয়েকটি যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হলো, যেরকম বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠনের পদ্ধতি, এসব বিষয়ে আসলে বিএনপি কি মানে আগের অবস্থান থেকে একটু দূরে সরে যাচ্ছে বলে আপনি মনে করেন? না, এটি আমার প্রথম মনে হয়েছিল তারাও বুঝি দূরে সরে গেছে, কিন্তু তারা কিন্তু দলগতভাবে সংসদে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আইনমন্ত্রী দুইজন যৌথ সংবাদ সম্মেলন করে তারা কিন্তু এটি পরিষ্কার করেছে। প্রথমে আমিও সন্দেহ করেছিলাম যে আসলে কি বিএনপি সরে গেল কিনা। বিএনপি সরে গেলে জুলাইয়ে তো মানুষ মরেছে, অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট রিজিমের পতন হয়েছে। তো পরবর্তীতে তারা পরিষ্কার করেছে যে এই জায়গাগুলো, দেখুন জাতীয় ঐক্যমত্য কমিশন যখন বৈঠক করে তখন তার বিভিন্ন দলের কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। তারা যখন এটি প্রকাশ করে, জুলাই চার্টার যখন প্রকাশ করে, তখন নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে তারা একটি চার্টার প্রকাশ করেছে। এবং যে জুলাই চার্টারে তারা বলেছিল যে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের দলীয় ইশতেহার অনুযায়ী এগুলো বাস্তবায়ন করবে। এখন এই সরকার পরিষ্কার করেছে যে এই যে মানে কি বলে এগুলোকে, ওই যে আদেশ বা অধ্যাদেশ, এগুলো এই অধ্যাদেশগুলো তারা অধিকতর যাচাই বাছাই করে আরো সময়োপযোগী করে পরবর্তী অধিবেশনে, পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপন করবে। ধরুন 100 কয়টি, 133 বা 34টি, এর মধ্যে তো অধিকাংশ কার্যকর হয়ে গেছে। বাদবাকি যেগুলো নিয়ে ওনাদের বিভিন্ন রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল, সেগুলো যাচাই বাছাই করে তারা পরবর্তী অধিবেশনে এটি বিল আকারে উত্থাপন করবেন। হ্যাঁ, জুলাইয়ের সাথে প্রতারণা করেছে তখনই বলা যাবে যখন
বিএনপি মনে করেন সংবিধান সংস্কার করবে না, বিএনপি ধরেন এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই জায়গাগুলো যখন দলীয় ক্যাডার নিয়োগ দিবে, দলদাস নিয়োগ দিবে, তখন বা এগুলো যখন জনবান্ধব প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠবে না, তখন বিএনপিকে জুলাই গাদ্দার বলাই যেতে পারে। আমরাও বলবো, আপনিও বলবেন, কিন্তু তার আগ পর্যন্ত শুনুন, ধ্বংসস্তূপ থেকে এই যে ধ্বংসাবশেষ সরাবার জন্য কিছুটা সময় দিতে হবে। হ্যাঁ, এখন আমরা বিএনপির সমালোচনা, বিএনপি না, আমরা সরি আবারও আমি আমার বক্তব্য প্রত্যাহার, সরকার বলবো, সরকারের আমরা আমি এখনো সমালোচনা করবার সময় হয়েছে বলে আমি মনে করি না। হ্যাঁ, সরকারি অধিকাংশ মুখ নতুন, তাদের ভুল হতে পারে, আমরা তাদেরকে সতর্ক করব, আমরা তাদেরকে বলবো যে আপনারা এই জায়গাগুলোতে একটু সংশোধন করা দরকার। জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে কাজ করতে পারছে কিনা এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। সংস্কার ঘিরে আসলে চাপ কিন্তু বাড়ছে, জামাত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে এবছরের অক্টোবর পর্যন্ত তারা একটা বিশাল কর্মসূচি রেখেছে যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা কয়েকদিন পরপরই জনসভা পথসভা করবে। এদিকে আসলে আপনি কিভাবে দেখছেন, জামাতকে আসলে সরকারকে চাপে রাখতে পারবে কিনা? না, আমাদের সহ আলোচক থাকলে ভালো হতো আলোচনা করে, আসলেই ভালো হতো। বিরোধী দলের সংসদ সদস্য, আমরা তো হয়তো আমাদের স্পেকুলেশন থেকে কথা বলছি বা বাস্তবতা দেখে কথা বলছি, উনি তো ভিতরে আছেন, উনি বলতে পারতেন আরো ভালো। কিন্তু সরকারকে চাপে রাখতে হলে চাপ দেওয়ারও তো সক্ষমতা থাকতে হয়। সরকারকে যারা চাপে রাখার জন্য আপনি বলছিলেন যে অগাস্ট পর্যন্ত না অক্টোবর পর্যন্ত ধারাবাহিক একটা কর্মসূচি দিয়েছে। কি কর্মসূচি দিয়েছে? বিভিন্ন বিভাগীয় শহরে মনে হয় একদিন করে তারা জনসভা করবে, এই টাইপের কোনো মানে জনগণ কি সারা জীবনেই মানে গণভোটের রায়, গণভোটই তো জনগণ বোঝে না। জনগণ ভোট দিয়েছে, আনা ভোট দিয়েছে, কি জন্য দিছে, এতে কি হবে কি হবে না, অধিকাংশ জনগণ এটা বোঝে না। জুলাই তো জনগণের কাছে ইম্পর্টেন্ট না যে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, জুলাই ইম্পর্টেন্ট, জুলাই চার্টার জনগণের কাছে ইম্পর্টেন্ট না, সংবিধান সংস্কার জনগণের কাছে ইম্পর্টেন্ট না। জনগণ এই যে কিছুদিন আগে তেল সংকট হলো না, জনগণ চাইছিল তেল সংকটের সমাধান, এটা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এটা চায়নি। এই যে এখন বন্যায় আমার দেশের ফসলি জমি তলিয়ে গেছে, আমাদের খাদ্য নিরাপত্তার একটা বড় অংশ শস্য এখানে এই বড় মৌসুম থেকে যুক্ত হয়, সেখানে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে, আমাদের খাদ্য নিরাপত্তায় এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এই জিনিসটা জনগণের দরকার যে আমরা এই ক্ষতি পুষিয়ে উঠবো কিভাবে। এই যে মিজলস বা হাম, এই হামের প্রাদুর্ভাবে আমাদের অধিকাংশ শিশু আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত গতকাল পর্যন্ত 415 জন শিশু মারা গেছে। এর মধ্যে 415 জনের মধ্যে তো 5 জন বিজ্ঞানী থাকতে পারতো, এর মধ্যে 5 জন মন্ত্রীও তো হতে পারতো। এর মধ্যে আমরা জানি না এই শিশুর মধ্যে কোন সম্ভাবনা বেড়ে উঠছিল, তারা মারা যাচ্ছে। আমরা তো আপাতত এই সংকট কাটিয়ে উঠতে চাই। কিন্তু সাইদ খান, বিএনপি এটা নিয়ে আসলে কি মুখ খুলছে ঠিকমতো? আপনার কি মনে হয় যে তারা কি বিগত সরকারের দায়কে নিজেদের কাঁধে নিয়ে নিচ্ছে? না, বিগত সরকারের দায় সরকারের ঘাড়ের উপরে চলে আসতেছে। কারণটা কি জানেন? সরকার সঠিক তথ্যগুলো প্রকাশ করছে না। সরকার কেন করছে না আমি জানি না, এটা প্রকাশ করা উচিত। আপনি যদি সঠিক তথ্য জনগণের কাছে না দেন, অপতথ্য ওই জায়গা করে নিবে, জনগণের কাছে পৌঁছাবে এবং জনগণের কাছে অপতথ্যটাই সঠিক তথ্য হিসেবে মানে গ্রহণ করবে জনগণ। সেই জায়গায় আমি মনে করি যে মিজেলস নিয়ে যে বিতর্ক উঠেছে, হ্যাঁ এটা এই সরকারের দায় না কিন্তু দায়িত্ব। সরকারের দায় না কিন্তু দায়িত্ব। আপনি যদি দায়িত্ব কোনটা, যেমন চিকিৎসাটা নিশ্চিত করা আপনার দায়িত্ব, আক্রান্তের সঠিক কারণ প্রকাশ করা আপনার দায়িত্ব, টিকা দেওয়া আপনার দায়িত্ব, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো আপনার দায়িত্ব। কিন্তু বিগত কাদের দায়ে, কাদের অবহেলায় বা কাদের অনিয়মের কারণে এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছি, সেই নামগুলো সেই জিনিসগুলো তদন্ত করে তাদের যদি ব্যবস্থা না নেন, তাহলে এই দায়িত্ব যেমনি আপনার, দায়ও আপনার ঘাড়ের উপরে চলে আসবে স্বাভাবিকভাবে। কারণ আমি ধরেন একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনি জানেনই না যে হাম কেন হচ্ছে বা হাম আমরা কন্ট্রোল করতে পারছি না কেন। এটা হচ্ছে
উচ্চ সংক্রমণ ব্যাধির একটি হাম, যেমন হামে আক্রান্ত কিন্তু আপনি আমিও হতে পারি, আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবার কারণে আমরা ওটা হয়তো ওভারকাম করতে পারি। শিশুদের তো ইমিউনিটি সিস্টেমটা অত স্ট্রং না। যে একটু বিস্তারিত জি, যে কথা বলছিলাম যে সরকার যদি প্রপার ইনফরমেশনগুলো জনগণের সামনে না আসে যে বিগত কার ব্যর্থতার কারণে আজকে এই বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, তাহলে এখন যেমনি সরকারের দায়িত্ব এই ডিজাস্টারকে মোকাবেলা করা, সরকারের যেমনি দায়িত্ব, যদি এই সঠিক তথ্যটা সরকার প্রকাশ না করে জনগণের সামনে যদি তুলে না ধরে, এর দায় কিন্তু এই সরকারের ঘাড়ের উপরে চলে আসবে। এখনো পর্যন্ত সরকারের যে বিভিন্ন ইনফরমেশন সেক্টর থেকে যেগুলো দেখছি তাতে ইনফরমেশনগুলো পুরোপুরি আসছে না, সুতরাং অপতথ্য ছড়িয়ে পড়ছে সঠিক তথ্যের অভাবে। সুতরাং সরকারকে আমি বলবো যে একটি সরকার সফল হতে হলে তার সঠিক তথ্যটা সবার আগে মানুষের কাছে পৌঁছাতে হবে। আপনি হয়তো কাজ নাই করতে পারেন, ব্যর্থও হতে পারেন, ব্যর্থতার বিষয়টাও জনগণের সামনে তুলে ধরুন। জনগণ তো আপনাকে দায়ী করবে না, দায়টা কার সেটুকু তুলে ধরুন, তাইলেই আপনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন। নিশ্চয়ই সরকার এটা আমলে নেবে, আমরা প্রত্যাশা রাখতে চাই। এ পর্যায়ে নুসরাত তাবাসসুম এমপি, আপনার কাছে চলে আসতে চাই যে আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনি কিভাবে আসলেন, রাস্তার ঘাটের কি অবস্থা দেখলেন, আপনার কাছ থেকে শুনতে চাই। না সেটাই, মানে আমি খুব অদ্ভুত ব্যাপার, আমার মানে পান্থপথ থেকে এই পর্যন্ত আসতে আমার অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট সময় লেগে গেছে। তো এটা তো খুব অদ্ভুত একটা বিষয় যে সেখানে রিক্সাগুলো চলাচল করছে যারা, তাদের তো আরো ঝুঁকিপূর্ণ, এগুলো স্লাইড করতে পারে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আসলে এই সমস্ত অব্যবস্থাপনা নিয়ে কথা তো অনেক বছর ধরেই হচ্ছে এবং সরাসরি ভুক্তভোগী দেশের সব মানুষ। এখন সমাধানের জন্য আমরা দেখি যে নতুন সরকার কি করে, আমিও আসলে খুব বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, দেখতে চাচ্ছি যে কিন্তু বিরোধী কি দল ধরনের হিসেবে সমাধান যারা আসে। আছেন তারা আসলে কেমন ভূমিকা রাখতে পারছেন বলে আপনার মনে হয়? বিরোধী দল হিসেবে যারা আছেন তারা তো সংসদে চেষ্টা করছেন, তারা বলছেন। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমরা সরকারকে পর্যাপ্ত সময় দিয়ে সহযোগিতাপূর্ণ বিরোধী দল হতে চাচ্ছি। তার মানে এটা না যে আমরা অপোজিশন হিসেবে কোনো ধরনের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যাব, কিন্তু সরকারকে একটি সময় দেওয়া, আমরা আশা রাখি তারা খুব দ্রুত এই ধরনের সমস্যাগুলোর মোকাবিলা করতে পারবে। আর অপোজিশন হিসেবে আমাদের দায়িত্ব জনপ্রতিনিধি হিসেবে জনগণের বক্তব্য, তাদের সাফারিংটা তুলে ধরা। সে কাজটা তো সংসদে চলছে, সামনে আশা করি আমরা আরো ভালো ভূমিকা রাখতে পারবো। কিন্তু আজকে আপনি যে সাফারিংস এর মধ্যে দিয়ে আমাদের এই অফিসে এসে উপস্থিত হলেন, আপনার কি মনে হয় যে আসলে কোন কোন দিক নিয়ে আপনারা নিজেরা কাজ করতে পারবেন, এনসিপি কিংবা জামায়াত সহ 11 দলীয় জোট? দেখুন, সর্বপ্রথম যেটা বলতে পারি যে এই অঞ্চলে মানে বিশেষ করে ঢাকা সিটি এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা বড় সিটি যেগুলো রয়েছে, সিটি কর্পোরেশন, এগুলোতে আমরা দেখছি যে মোটামুটি অপোজিশনের কিছু লিডার্সরাও যেমন এখানে এমপি রয়েছেন কিছু আসনে, সরকার দলীয় কিছু এমপিও রয়েছে। আমার মনে হয় যে তাদের আসলে একটু মানে দলীয় ভেদাভেদটা ভুলে গিয়ে একটু এখানে একটা মোটামুটি একটা সংসদীয় একটা ফোরাম তৈরি করে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। কারণ সিটি কর্পোরেশনে বিশেষ করে এই যে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যাচ্ছে, এখানে বাচ্চাদের চলাচল করা, এই আজকে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি 3:30 4টার দিক থেকে, স্কুল শেষে বাচ্চাদের ফেরার সময়, অফিস ফেরতা মানুষের ফেরার সময়। তো এইগুলোতে তো আসলে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে জনজীবনে। আমার মনে হয় এখানে আসলে একটু ইফেক্টিভ কিছু কাজের জন্য কিছু ফোরাম তৈরি করে কে কতটা দেখাতে পারলো, এটার বাইরে গিয়ে বের হয়ে গিয়ে একটু যার আসন সে আসনের এমপিদের আর একটু সিরিয়াস হওয়া উচিত। যেরকম আমরা নুসরাত তাবাসসুমকে যেভাবে চিনতাম যে বিশ্ববিদ্যালয় জীবনে 7 কলেজের অধিভুক্তি আন্দোলনে আপনি ছিলেন অন্যতম একজন, তারপর আবরার ফাহাদ হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও আন্দোলনে আপনি বেশ অন্যতম ছিলেন, এবং 2018-তে যে নিরাপদ সড়ক আন্দোলন হলো সেখানে আপনি বেশ ভালো একটি ভূমিকা পালন করেছেন। এখন আপনি এমপি হয়ে গেছেন, এখন আসলে আমরা আপনার সেই ক্যারিশমাটা দেখতে পারবো কিনা? না দেখুন, ক্যারিশমা তো আলাদা করে কিছু নেই, বিষয়টা হচ্ছে জনস্বার্থের পক্ষে দাঁড়ানো। নিরাপদ সড়ক আন্দোলন, 7 কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলন, আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিচার চেয়ে আন্দোলন, কিংবা তার পরবর্তীতে ভারতীয় আগ্রাসন বিরোধী, ধর্ষণ বিরোধী, কিংবা আমি এই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে যতগুলো রাজপথের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম সবগুলোতেই কোনো না কোনোভাবে জনস্বার্থের পাশে দাঁড়িয়েছিলাম। তো এটাতে আসলে আলাদা করে কারিশমা টাইপের কিছু নেই, জনস্বার্থের পক্ষে দাঁড়ালেই আমার মনে হয় যে সেটা যথেষ্ট, এবং আমি জনস্বার্থের পক্ষে ছিলাম। আমি আসলেই দেশবাসীর কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে কোনোদিনই জনস্বার্থ ছেড়ে অন্য কোনো পক্ষপাতিত্ব করা না লাগে। জি নিশ্চয়ই।
তাবাসসুমকে আমিও দেখেছি, আপনার মতো আমিও দেখেছি অনেক আন্দোলনের সামনে থেকে। তাকে অনেক সময় মনেই হতো না যে সে নারী না পুরুষ, তাকে মনেই হতো যে সে এক টুকরো অগ্নিকুণ্ড। হ্যাঁ, সেই জায়গায় দেখেছি। এবং তার মধ্যে অভিমানও ছিল। তিনি অভিমান করে একটা সময় রাজনীতি থেকে কিছুদিনের জন্য একলা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বললেন না যে আপোষ করেননি, কিন্তু আপোষ করেই উনি আবারও ফিরেছেন। ওনার যে সেই পূর্বের চেহারা, ওনার মধ্যে যে ইন্টিগ্রিটি, সেটাই আমি বললাম যে ক্যারিশমাটা আমরা দেখতে পারবো কিনা, বা যে কারিশমা আমরা এটা প্রত্যাশা আলোচিত হয়ে যাচ্ছে সাইদ ভাই। বিষয়টা হচ্ছে আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম। শেষ করি আপা, একটু শেষ করি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি মাননীয় সাংসদ। সেটি হচ্ছে যে আমরা যে তেজ দেখেছিলাম, আমরা মনে করেছিলাম যে এটা আরেকটা বারুদ আসছে, এখানেই পরিবর্তন হবে। কিন্তু দেখলাম আপোষ করে সেই 71-এর পরাজিত শক্তির মানে কোটায় নুসরাত তাবাসসুমরা এমপি হবে, এটা আমরা প্রত্যাশা করি না। জুলাইয়ে আমিও একজন জেল খাটা মানুষ। এই জুলাইয়ের হাসিনা পতনের পরের দিন আমার জেল থেকে বেরোতে হয়েছে, হ্যান্ডকাপের দাগ এখনো যায়নি, কেটে গিয়েছে। এই তাবাসসুমরা আপোষ করবে, এটা আমাদের জন্য কষ্টের, লজ্জা না হয় না। এবং তাবাসসুমও কিন্তু হচ্ছে 2018 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমি তো তার প্রতি বললাম যে এই তাবাসসুম পারে না এটা করতে, এই তাবাসসুম আপোষ করতে পারে না, কারণ এই তাবাসসুম ছিল অগ্নিকুণ্ড ছিল। এই তাবাসসুমকে ফুঁসে উঠতে দেখেছি। আপনি বলছেন না 18 কোটা বিরোধী আন্দোলন, ভেরি ডিস্টার্বিং। এখানে স্লটে ভাইরে কথা বলতে না দিলে তো প্রবলেমে দাঁড়াবে মানে। হ্যাঁ, তো সেই জায়গায় 71-এর পরাজিত শক্তির সাথে আমি কন্টিনিউ করতে পারবো না। নুসরাত তাবাসসুম এমপি, আপনি এবার বলুন প্লিজ। প্রথমত আমি 15 দিনের জন্য নিষ্ক্রিয় ছিলাম দলীয় কার্যক্রম থেকে, রাজনীতি থেকে আমি একদিনের জন্য নিষ্ক্রিয় থাকিনি। আর 71 বিরোধী দলের সঙ্গে আপোষের কথা যদি বলেন, তাহলে বর্তমান সরকার দল, ইতিপূর্বের সরকার দল এবং তারও আগে বাংলাদেশের সামরিক শাসনামল থেকে শুরু করে প্রত্যেকটি দলই এমন কোন দল ছিল না যারা রাজনৈতিক জোটে যায়নি। সেখানে এনসিপি নির্বাচনকালীন একটি জোটের মধ্যে সেখানে আমি আপোষ করে না না প্লিজ আপনি কন্টিনিউ করুন প্লিজ। নুসরাত তাবাসসুম, আপনি আপনার বক্তব্য শেষ করুন প্লিজ। এভাবে হয় না প্লিজ, ইটস ভেরি এমবারাসিং। আমি অনুরোধ করছি আপনি আপনার বক্তব্য শেষ করে যান প্লিজ। ইটস ভেরি এমবারাসিং। না সিরিয়াসলি না, টকের মধ্যে এরকম হতেই পারে, তর্ক বিতর্ক চলতেই পারে। আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করে যান। কিন্তু আপনি কথাই বলতে দিচ্ছেন না। সেক্ষেত্রে বলতে পারতেন যে আপনি অনেকটা লেট করে এসেছেন, আপনার এখানে পরে কখনো জয়েন করতাম। আচ্ছা ঠিক আছে, ইটস ভেরি এমবারাসিং, ইটস ভেরি আনপ্রফেশনাল। না, আপনি প্লিজ আপনার বক্তব্য শেষ করুন, তারপরে আপনি যাবেন প্লিজ। আপনি শেষ করুন, আমরা আপনাকে একদম সময় দিয়ে দিলাম। বলেন, আপনি বলেন। আমার মনে হয় না আজকের টকশোর টপিকটা নুসরাত তাবাসসুম কেন এনসিপিতে ফেরত আসলো সেটা। যদি সেটা হয় সেক্ষেত্রে আমি 1 ঘন্টা আলাপ করতে রাজি আছি। আচ্ছা স্যার ভাই, ওনাকে একটু ওনার কাছে একটু শুনে নেই। জি বলুন, কি বলবো? আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলুন, আপনার বক্তব্য শেষ করুন। আমার বক্তব্য জলাবদ্ধতা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তো সেটা বলেছি না। আপনি সাইদ ভাইয়ের কথার জবাব দিচ্ছিলেন যে আমরা যে ইন্ট্রা পার্টি স্ট্রাগল হিসেবে আমি 15 দিন দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলাম এবং তারপরে আমি কেন, কিভাবে, কোন পরিপ্রেক্ষিতে দলীয় কার্যক্রমে ফেরত এসেছি সেটা 13ই জানুয়ারি আমি প্রকাশ করেছি এবং তারপর থেকে আমি আমার দলীয় কার্যক্রমের সাথে সংযুক্ত আছি, সক্রিয়ভাবে সংযুক্ত আছি। আর 11 দলীয় জোট নিয়ে আমার যে নিষ্ক্রিয় থাকা বা আমার যে জবাবদিহিতা করা, আমি কোন প্রেক্ষিতে নিষ্ক্রিয় হলাম, কোন প্রেক্ষিতে সক্রিয় হলাম, সেটা একান্তই আমার দলীয় ফোরামের ভেতরের বক্তব্য। রাজনীতি থেকে, জাতীয় রাজনীতি থেকে আমি যোগ দেওয়ার পর থেকে একদিনের জন্য কখনো বিরত থাকিনি। আর এই যদি বক্তব্য থাকে জামাত ইসলামের সাথে জোট করার বিষয়টাতে, এটা 11 দলীয় জোট, এখানে আরো 9টি দল রয়েছে এনসিপি এবং জামাত ব্যতীত। এই 11 দলীয় জোটের মধ্যে যদি জামাত ইসলামীকে নিয়ে ইস্যু হয়ে থাকে, জামাত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট করে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটি বড় বড় রাজনৈতিক দলের রয়েছে। সেখানে এনসিপি শুধুমাত্র একটি নির্বাচনী জোটে রয়েছে এবং সংসদের যদি সংসদীয় ভূমিকা আমরা এখানে দেখতে চাই, তাহলে 11 দলীয় জোটের যতজন এমপি তারা প্রত্যেকেই নিজ নিজ দলীয় এজেন্ডা নিয়েই সেখানে কথা বলে, নিজ নিজ দলীয় ইশতেহার নিয়েই সেখানে কথা বলে। আমি মনে করি না এখানে প্রভাবিত হওয়ার কিংবা পকেটগ্রস্ত হয়ে যাওয়ার মতো কোনো বিষয় এখন পর্যন্ত জনগণ দেখতে পাচ্ছে। যদি জনগণের এমন আশঙ্কা থাকতো, তাহলে বর্তমানে এই জোট প্রধান বিরোধী জোট হিসেবে সংসদে থাকতো না। জি, তাহলে কি হচ্ছে, জামাত সহ 11 দলীয় জোট বা এনসিপির কথা যদি আমরা বলি, তাহলে মানুষ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ নিয়ে যে আপনারা নেমেছিলেন রাজনীতির মাঠে, সেখানে আপনারা আসলে কেমন ভূমিকা রাখতে পারলেন বলে আপনি মনে করেন?
আমরা কেমন ভূমিকা রাখতে পারলাম সেটার প্রমাণ আমাদের সাংসদরা প্রতিনিয়ত সংসদে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশ্ন করা একটি শক্তিশালী অপোজিশনের যে দায়িত্ব, অত্যন্ত সুচারুভাবে সেই দায়িত্বগুলো সংসদে পালিত হচ্ছে। গণতন্ত্রের কথা যদি বলি, গণতন্ত্রের একদম শুরুর বক্তব্যটা হচ্ছে জনগণের সিদ্ধান্তে দেশ চলা, জনগণের সিদ্ধান্তের মাধ্যমে বৈধতা উৎপাদন। জনগণ যদি ভোটের মাধ্যমে বৈধতা দিয়ে থাকে, যেই ভোটে বর্তমানে সরকার দল সরকার, সেই একই ভোটে বর্তমানে বিরোধী দল কিন্তু বিরোধী দল হয়ে এসেছে। এই জিনিসটা মাথায় রেখে একটু সম্মান রেখে কথা বলে, আমাদের মানে বিরোধী দলের প্রতি সম্মান থাকুক বা না থাকুক, জনগণের সিদ্ধান্তের প্রতি সামান্য সম্মান আমরা আশা করি। আর এই 2.5 মাসে আসলে সরকার কেমন করলো বলে আপনি মনে করেন, যেহেতু আপনি সরকারের 2.5 একটি মাসে অংশ হয়ে সরকার গেছেন? ঠিক 2.5 মাস বয়সে একটি সরকারের মতো আচরণ করেছে, কিন্তু আমরা আসলে এর চাইতে আর একটু বেশি আশা করছিলাম। কারণ এই সরকারের ইতিপূর্বে 3 বার দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে। এই ব্যক্তিগুলো পুরো আওয়ামী পিরিয়ডটাতে স্বৈরাচারীরা স্বৈরাচারী সরকার কি করে গিয়েছে দেশের সাথে, সবকিছুই তারা কন্টিনিউয়াসলি দেখেছে, দেখতে পেরেছে। তারা জানে দেশের কোন জায়গাটা বেশি আহত, কোন জায়গাটা কম আহত, কোথায় বেশি মনোযোগ প্রয়োজন, কোথায় কিছুদিন পরে ফোকাস করলেও চলবে। একই সাথে পুরো ইন্টারিমের পিরিয়ডে তারা দলীয়ভাবে খুবই সক্রিয় ছিলেন এবং ইন্টারিমের সাথেও তাদের ঘনিষ্ঠতা কোনো অংশে কম ছিল না অন্য কোনো দলের চাইতে। সেখান থেকে আসলে আমি আরেকটু বেশি পারফরমেন্স আশা করেছিলাম। যদি ঠিক অন্য কোনো দল যারা অনেকদিন রাজনীতির বাইরে ছিল, এরকম কোনো দল সরকারে আসতেন এবং 2.5 মাস এরকমই ভূমিকা রাখতেন, সেক্ষেত্রে আমি বলতে পারতাম সরকার ঠিক যেমনটি করার তেমনটি করেছে। কিন্তু যেহেতু এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল এবং বর্তমানে উপস্থিত বৃহত্তম দল সরকার গঠন করেছে ইতিপূর্বের অনেকগুলো অভিজ্ঞতা সমেত, সেক্ষেত্রে বলতে পারেন আমি কিছুটা আশাহত হয়েছি। জি, নুসরাত আমি ছোট করে একটু বলতে চাই। উনি বলছেন যে বর্তমান যে আমরা প্রায় সরকার, শেষের দিকে চলে এসেছি। 30 সেকেন্ডে বলছি যে উনি বলছেন যে দ্বিতীয় বৃহত্তম দল, এটি দ্বিতীয় বৃহত্তম না। রাজনৈতিক দল কখনো সর্ববৃহৎ বা সর্বক্ষুদ্র হয় না। এই আয়তনের ভিত্তিতে মানে সাইজ করা ঠিক না। আমি তো মনে করি এনসিপিও বৃহত্তম দল। জনগণ যদি সবচেয়ে বেশি আস্থা যে জায়গায় রাখবে সেটাই বৃহত্তম দল। দ্বিতীয়, তৃতীয়, প্রথম এটি বলবার সুযোগ নেই। আরেকটি কথা বলেছেন যে এই সরকার এর আগে 3 বার ক্ষমতা এই দল 3 বার ক্ষমতায় ছিল। হ্যাঁ, এই দল ছিল, কিন্তু এই মুখগুলো ছিল না সবাই। এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিও প্রথমবার সংসদ সদস্য, নুসরাত তাবাসসুম তিনিও প্রথমবার সংসদ সদস্য। সুতরাং সরকারের কাছ থেকে 2.5 মাসে যেই প্রত্যাশা ছিল বা যেভাবে করছে 2.5 মাস বয়সী সরকারের মতোই করছে উনি বলছেন, তবে প্রত্যাশা আরো বেশি ছিল। দেখুন, প্রত্যাশা আর বাস্তবতা এক না। প্রত্যাশা তো এনসিপিকে ঘিরেও আমাদের আকাশ সমান ছিল। প্রত্যাশা তো জুলাই পরবর্তী অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার্স তাদেরকে ঘিরেও ছিল। সেগুলো কি বাস্তবায়ন হয়েছে? সেখানেও তো আমরা দুদকে মামলা হতে দেখেছি, অনেকের বিরুদ্ধে অনুসন্ধান হতে দেখেছি। হয়তো তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, অভিযোগ উঠবে কেন? এত রক্তক্ষয়ের পরে অভিযোগ উঠবে কেন? মানুষ অভিমান করে তার উপরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকে এনসিপি কেন এনসিপির সমালোচনা হচ্ছে? কারণ এনসিপি কে মানুষ ভালোবাসতো। আমরা একটু নুসরাত তাবাসসুম আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি সাইদ খোকনের বক্তব্যের কোনো পাল্টা জবাব দিতে চান কিনা? উত্তর হয় না। না, এটা মানবিমান না, এটা হচ্ছে আস্থা এবং আস্থা। রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি মনে করি আমরা 1 বছর বয়সে একটি দল এবং 1 বছর বয়সে একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিয়ে 6 জন নির্বাচিত সংসদ পেয়েছি। এবং আপনি কিন্তু সর্বকনিষ্ঠ হচ্ছে সংসদ সদস্য, এমপি হয়েছেন। তো আমরা যেটা, জনগণ যেটা চায়, দেশের মানুষ যেটা চায়, যে সব তারুণ্যের জয়গান চায়, আপনি নিজেও এখন অনেক তরুণ, আপনি আসলে কিভাবে ভূমিকা রাখতে পারবেন? আমি কিভাবে ভূমিকা রাখতে পারবো সেটা আসলে নির্ভর করবে যে সংসদ শুরু হওয়ার পরে আমি আসলে বুঝতে পারবো যে কতটুকু ভূমিকা রাখতে পারছি। তবে আপনি যদি বলেন আমার পরিকল্পনা কি কি রয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু আমি সর্বকনিষ্ঠ, আমি ঠিক আমার বয়সীদের তাদের চিন্তা ভাবনাটা ওখানে বহন করে নিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব তরুণ প্রজন্মের মুখ হয়ে সংসদে আমার ভূমিকা পালন করতে। নিশ্চয়ই আগামী দিনের জন্য আপনাদের দুজনকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো। নুসরাত তাবাসসুম কিন্তু শুধুমাত্র তরুণদের এমপি না, সব মানুষের, জনগণের এমপি। নিশ্চয়ই আমরাও এটা বিশ্বাস করতে চাই। জনগণের ভয়েস হওয়া উচিত এবং সংসদ খালি ওই জুলাই সনদ বাস্তবায়ন না, জনগণ চায় জীবনের নিরাপত্তা, খাদ্যের নিশ্চয়তা, স্বাস্থ্যের নিরাপত্তা, এগুলো চাই। আমরা প্রত্যাশা রাখতে চাই সরকার রাজনৈতিক দলগুলো যেন সমন্বয় করে কাজ করে।